সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বিজেপির মধ্যে ফের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। 4টি বিধানসভার উপনির্বাচনে পরাজয়ের পরেও খড়গপুরে এসে সংবর্ধনা নিলেন রাজ্য সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর শনিবার তার এই সংবর্ধনা সভাকে ঘিরেও দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিজেপির মধ্যে ফের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। 4টি বিধানসভার উপনির্বাচনে পরাজয়ের পরেও খড়গপুরে এসে সংবর্ধনা নিলেন রাজ্য সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর শনিবার তার এই সংবর্ধনা সভাকে ঘিরেও দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে বহু নেতাকে এই দিন সভায় দেখা যায়নি। পাশাপাশি রবিবার শুভেন্দুর সভায়ও হাজির হলেন না রাজ্য সভাপতি। তিনি পূর্ব মেদিনীপুর জেলায় বসে যাওয়া পুরনো কর্মীদের নিয়েও বৈঠক করেন বলে অভিযোগ। ফলে বিজেপির মধ্যে ফের আদি ও নব্যদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তবে খড়গপুরের এই দিনের সভায় হাজির ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেই সভা থেকে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার দাবি তোলা হয় বর্তমান রাজ্য সভাপতির সামনে। কর্মীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। এমনকি বহু কর্মী ক্ষোভ প্রকাশ করে বর্তমান জেলা সভাপতিকে পদ থেকে সরানোর দাবি তোলেন। ফলে দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। যদিও সুকান্ত মজুমদার এই সবকে উড়িয়ে আগামী দিনে দল ভালো করবে বলে দাবি করেন। আজকে ভারতীয় জনতা পার্টির এখনো 12 জন সাংসদ আছে, 68 জন মতো এমএলএ আছে। তখন কিছু ছিল না, ভয়ঙ্কর অবস্থা ছিল। ভারতীয় জনতা পার্টি কে কেউ জানতো না, খবরে দেখতাম না। আমি নিজে যখন সামাজিক সংগঠনে ছিলাম, প্রায় 20-22 বছর আমি সামাজিক সংগঠনে কাজ করেছি, তখন আমরা টিভি চালাতাম, খবরের কাগজে খুঁজে খুঁজে দেখতাম ভারতীয় জনতা পার্টির খবর কোথায় দেখা যাচ্ছে। তখন আমি জীবনে হয়তো স্বপ্নও ভাবিনি যে কোনো ভারতীয় জনতা পার্টি ধরে আমাকে খবর দিতে হবে, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। কিন্তু সেই সময় মানুষ ঠিক করেছে যে রাজনীতিতে মানুষ সব থেকে বড়। আজকে এই উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে, কয়েকটা বুথের ফলাফল দেখলে আমরা অবাক হয়ে যাবে। সংগঠন তো দেখুন, যে 24-এ আমাদের যে রেজাল্ট হয়েছে, তো সেই রেজাল্টের তো একটা ধাক্কা আছে, ধাক্কা নেই তা তো নয়। কিন্তু কোনো বুথে বিজেপি 3টে ভোট পেয়েছে, সিপিএম 2টো ভোট পেয়েছে, 1টা ভোট পেয়েছে। গণতন্ত্র কি সম্ভব? ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নাকি? সংগঠন আগেও 24-এ যা ছিল, এখন তার 19-20 আছে, তার থেকে শোনা গেল কর্মীদেরকে একত্রিত করা। না, যে কোনো শক্তিকে লড়তে গেলে একসাথে লড়তে হবে, যে কোনো শক্তিকে একসাথে লড়তে প্রাণ লড়বে। দেখুন, রাজনীতিতে ওরকম হয় না যে আমি আমার একে পছন্দ না দিল মিটিংয়ে আসবো না, আমি ওকে পছন্দ মিটিংয়ে আসবো না। কেন আসেনি খোঁজ খবর নিতে হবে। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে তো কর্মীদের ইমোশন থাকে, যে কর্মীদের ইমোশন দিয়ে তো সব কিছু হয় না। আমাদের সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে হবে। না, একজনই আমার সাথে দেখা করেছে, রাস্তায় দেখা করে ফুল দিয়েছে। আমি তাকে এখানে আসবে বলেছিল, সে আমার এখানেও আসবে। কেন আসেনি খোঁজ? আমার জানা অর্থ কমিশনে কেন্দ্র থেকে প্রায় 10,000-এরও বেশি কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তার সামান্য বেশিরভাগ টাকায় রাজ্য সরকার খরচ করতে পারেনি। কারণ এই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করলে তার কাটমানি খাওয়া যায় না। সব তৃণমূল কংগ্রেসের দরকার হচ্ছে কাঁচা টাকা, যে টাকা 100 দিনের টাকা হবে, যেটা ভালো করে ছাড়তে পারবে।
এই টাকাটা ঝাড়া অত সহজ না, সেই জন্য এই টাকা খরচ করবে না। যে টাকা ঝাড়া যাবে, পকেটে ঢোকানো যাবে, কাটমানি খাওয়া যাবে, সেই টাকা তারা খরচ করতে পারে। তৃণমূলের 21শে জুলাই প্রস্তুতি সভা মঞ্চ থেকে সিপিএম ও বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ প্রায় 70টি পরিবার যোগদান করল তৃণমূলে। তৃণমূলের 21শে জুলাই প্রস্তুতি সভা মঞ্চ থেকে সিপিএম ও বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সহ প্রায় 70টি পরিবার যোগদান করল তৃণমূলে। 21শে জুলাই শহীদ তর্পণে কলকাতার ধর্মতলাতে শহীদ স্মরণ সভার আয়োজন করেছে তৃণমূল। সেই সভাকে সফল করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি ব্লকে প্রস্তুতি সভার আয়োজন করেছে ব্লক তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের ধনেশ্বরপুরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেছিল দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সভা মঞ্চ থেকে দাঁতন 2 ব্লকের মুক্তব 254 নম্বর বুথের সিপিআইএম এর জয়ী পঞ্চায়েত সদস্য শেখ আজগর আলী ও রামকৃষ্ণ 258 নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য তাপস পাইকারা তৃণমূলে যোগদান করেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। জেলা সভাপতির পাশাপাশি এদিনের সহ মঞ্চে উপস্থিত ছিলেন দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, জেলা আইএনটিটিইউসির সভাপতি গোপাল খাটুয়া, দাঁতন 2 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ অন্যান্যরা। সভা থেকে 21শে জুলাই শহীদ তর্পণে ধর্মতলার সবাইকে যাওয়ার আহ্বান জানানো হয়। আমরা আমাদের ব্লকের তরফ থেকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ। প্রচুর পরিশ্রম করেছেন 2024-এ। আমরা ধন্যবাদ জানাই দাদা খাইন বসার খান উত্তর দিয়ে বরণ করছে এবং ফুলের তোড়া দিচ্ছে আমাদের এই ব্লকে আইনটি সহ ছাত্রনেতা বরণ করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি ছিল আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি ছিল তুগলকিপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে এই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা করবেন। কে আমাদের দলীয় কার্যালয়ে এই কার্যালয়ে যারা থাকবেন তারাও করবেন প্রত্যেকটা অঞ্চলে। এখানে আমাদের নির্বাচন আমাদের কার্যালয় আছে, অফিস আছে, তার সামনে শহীদ রেডি করে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন। এটাই আমাদের আজকে আগামী দিনে পথ চলা। আগামী দিনে মানুষ আমাদেরকে মনে রাখবে যে আর এই তৃণমূল কংগ্রেস দলটা করলে কোনো ক্ষতি হলে দল আমার পাশে থাকে, আমাদের পাশে থাকবে, আমাদেরকে ভুলে যায় না। সেটা কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন, চন্দ্রসূর্য যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, 21শে জুলাই প্রতি বছর শহীদ তর্পণ হবে। এবারে তিনি ঘোষণা করেছেন 2024-এ যে কঠিন নির্বাচনের লড়াই করে যে সাফল্য আপনারা এনে দিয়েছেন, সেই সাফল্যের মূল উদ্দেশ্য কি, মানুষের কাছে দাবি কি ছিল? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি রেখেছিলেন যে শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি কোটবার এলাকায়। পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি কোটবার এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুবল দে, বয়স 52 বছর, বাড়ি বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত সাউরি কোটবার এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে শনিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। রবিবার সকালে ওই পুকুরেই তার মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় এলাকার মানুষজন। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুকুর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় থাকতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। কালকে আমাদের 4-5 দিন হলো সবার বাড়িতে মানে সবার জ্বর, ঠিক আছে। উনি আমার কাছ থেকে 12টার সময় গেলেন, গিয়ে 10 টাকা পয়সা এমনিতে আমার কাছে নাই, ঠিক আছে। আমার কাছে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে, কালকে খাওয়া দাওয়া করেনি। তেল মেখে 12টার সময় বেরিয়ে আসছে যে আমি চান করতে, আমি তোমাকে সে পুকুরটা চান করতে যেতে হবে, সেটা গভীর আছে প্রচুর, আর তুমি এইখানটায় চান করো না, আমি সেখানে চান করতে যাবো, আমি সে গেঁড়ি তুলবো, এরকম বলে বেরিয়ে চলে দিয়ে আর ঢুকেনি। তারপরে খোঁজ বিকালবেলা যে ঢুকেনি, বাবা ভাত খাবে, আমি ভাত রান্না করেছি, ভাত খাবে, একে বলি তাকে বলি সে বলছে হ্যাঁ এক্ষুনি দেখেছি। তখন এ বাড়িতে ছিল না, এ কাজে চলে গেছিলো, এ কালকে ঢুকেছে 4:30টায়। দিয়ে আমি সন্ধ্যার সময় একে বললাম, আমি জানো তো বাবুকে না 12টা রাত থেকে পাওয়া যাচ্ছে না,
আর তুমি একদম না কাই যাবে আর জেঠেও পড়ছে আর ব্যাস যেখানটায় মদ টক খায় সেখানটায় গিয়ে খুঁজাখুঁজি করলো, আজকেও খুঁজাখুঁজি করলো, কোথাও পাইনি। কিভাবে জানলে? দিয়ে জানলাম মানে আমি সকালবেলা কাজে গেছিলাম, দিয়ে কাজ থেকে এসে দিয়ে যে পুকুরটাতে গেড়ি মাছ যে মানে নিয়ে যে বিক্রি করতে সবাই বলছে যে মাছ বিক্রি করেছে কালকে অনেক, দিয়ে কালকে সেই পুকুরটায় মাছও মরেছে দেখলাম। গিয়ে 10টার দিকে আমি কাজ করে এসে আমার মালিকের ঘর থেকে দিয়ে এসে যখন দেখি সেই সাইডের দিকে একটা মাছের রকম ভাসছে, দিয়ে আর একজন সে বাজারে একজন এসেছিল আমাদের পিছনে গিয়ে সে গিয়ে দেখলো যে তখন বডিটা পড়ে মরে আছে, ভেসে আছে। কি নাম? সুবল দে। বাড়ি? বাড়ি সাউদি। আপনার নাম? কল্পনা জানা। কে হন? বাবা। দাসপুরের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ বিরোধীদের। সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ বিরোধীদের। রবিবার ছিল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত দাসপুর বিধানসভার সুলতাননগর সমবায় সমিতির নির্বাচনের দিন। ভোট শুরু হলে বিরোধী বিজেপি ও সিপিএম তাদের প্রার্থীরা ভোট কেন্দ্রের দিকে যাওয়ার সময় শাসক দল তৃণমূলের কর্মীরা বাধা দেয়। শুরু হয় বচসা, হাতাহাতি থেকে রক্তারক্তি হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাক্ট ফোর্স। পুলিশের সাথে বিতর্ক শুরু হয় বিরোধীদের। দীর্ঘক্ষণ পর শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিরোধীরা ভোট কেন্দ্রে পৌঁছায়। তারপরে শুরু হয় সমবায় সমিতি নির্বাচনে দেওয়ার ছাপ্পা। খোদ প্রিজাইডিং অফিসারের সামনে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে বিরোধীদের অভিযোগ পুলিশের সামনে বাইরে থেকে লোক নিয়ে এসে তৃণমূল সমবায় সমিতি নির্বাচনে ছাপ্পা দিচ্ছে। পুলিশ মদত দিচ্ছে সেই বহিরাগতদের ঢুকতে এবং বেরোতে। গেটের সামনে এবং রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে বিরোধীরা। তাদের দাবি অবিলম্বে এই ভোট বন্ধ করে পুনরায় নতুনভাবে ভোট চালু করতে হবে। বাম ও বিজেপির কর্মীরা বলেন পুলিশের সামনে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এইরকম মাথা পাঠিয়ে দিয়ে পালিয়ে গেছে, প্রশাসন কিছুই করেনি। এখন তাদের দিকে ঘটনা কি হয়েছে? তৃণমূল ফাইল থেকে দাসপুর খড়গপুরে কর্মরত অফিসারদেরকে নিয়েছে, ছাপ্পা ভোট দিচ্ছে প্রায় 40 থেকে 50টা। দেওয়ার পরে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে তাদেরকে বাইরে করে নিয়ে যাওয়া হয়েছে। ওই দিকে সব আছে, আপনারা দেখতে পারেন। আমি সমস্ত নেতাদেরকে আমি চিনি, যেহেতু আমি একটা সময় রাজনীতি করতাম। আমি যাচ্ছি যোধ গৌরাঙ্গ পাটের এবং কলাইকুণ্ডু পাটের। কতগুলো সিট? এই পাটের কতগুলো সিট? এই পাটে হচ্ছে আপনার 2, 4, 6, 8টা ভোট আছে। 9টা। তার মধ্যে জালালপুর শান্তিপূর্ণ ভোট হয়েছে। বহিরাগত লোক নিয়ে সেখানে গন্ডগোল করবে, প্রশাসন কোনো দায়িত্ব নেয়নি। তারপরে প্রশাসন দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার প্রার্থী আমার গ্রামের জয়ন্ত দাসের সামনে 30 খানা ভোট ছাপ্পা মেরেছে। আমি তো বলছি কারা কারা ছাপ্পা মেরেছে? কারা? টিএমসি লোকেরা ওই বহিরাগত দিকে ঢুকিয়ে। আপনার নাম? আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস। রঞ্জিত দাস। আপনি তখন কার ছিলেন? ওখানে দেখতে পেয়ে আমরা বলছি স্বামীকে কাজের জন্য স্টেশনে ছাড়তে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বহুরূপা এলাকায়। স্বামীকে কাজের জন্য স্টেশন ছাড়তে এসে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্ত্রীর।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বহুরূপা এলাকায়। জানা গেছে রবিবার সকালে নারায়ণগড় ব্লকের 7 নম্বর কাশীপুর অঞ্চলের বাসিন্দা টুকু ভক্তা সাইকেলে করে স্বামী বাচ্চুকে কাজের জন্য নারায়ণগড় রেল স্টেশন ছাড়তে এসেছিলেন। মৃত টুকু ভক্তার স্বামী উড়িষ্যায় শ্রমিকের কাজ করতেন। এদিন রেল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ। মৃত ওই মহিলার দেহ উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্ত সাইকেল ও পিকআপ ভ্যান আটক করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়ণগড় থানার পুলিশ। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় এক আইসিডিএস কর্মী। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকার জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় এক আইসিডিএস কর্মী। জানা যায় সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকার সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে 2 সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে এমনটাই জানিয়েছিলেন। এরপরই সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত বয়স 37 বছর, পেশায় এক আইসিডিএস কর্মী, কাকটিয়ার জানুবসান স্বাস্থ্যকেন্দ্রে অপারেশন করার আগে অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ করেন মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও অরণ্যের সপ্তাহের শুভ উদ্বোধন হলো রবিবার নন্দীগ্রামের নন্দীগ্রাম থানা লাগোয়া মহাশ্বেতা দেবী পার্কে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও অরণ্যের সপ্তাহের শুভ উদ্বোধন হলো রবিবার নন্দীগ্রামের নন্দীগ্রাম থানা লাগোয়া মহাশ্বেতা দেবী পার্কে। এই মহতী কর্মসূচিতে গৌরবময় উপস্থিত ছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিদিশ্বর রাউত, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কোঅর্ডিনেটর শান্তনু সিংহ বিশ্বাস, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সভ্য সদস্যবৃন্দরা। ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর শান্তনু সিংহ বিশ্বাস বক্তব্য উপস্থাপন করেন 2020 সালের পর থেকে এই কমিটির সাফল্যের কাহিনী। রাজ্যের পুলিশি ব্যবস্থায় উচ্চ পর্যায় থেকে একেবারে গ্রামে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ সবার কথা উল্লেখ করেন তিনি তার বক্তব্যে। এটা স্যার দয়া করে বড় সাহেবদের বা কর্তৃপক্ষের নলেজে আনা উচিত। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএ এরা সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আমি শান্তনুবাবু আমাদের যিনি অভিভাবক তার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি সঠিক পদক্ষেপ নেওয়া, এরা যাতে সঠিক কাজটা করতে পারে। আপনারা মানে অবাক হয়ে যাবেন, আমার মাথাটা কিন্তু নিচু হয়ে গেছে। আমি এই জেলার ছেলে, এই জেলায় আমার জন্ম পশ্চিম মেদিনীপুরে। আমি পশ্চিম পূর্ব ঝাড়গ্রাম ভাবি না, আমি টোটালটাকে মেদিনীপুর ভাবি। টোটালটাকে মেদিনীপুর ভাবতে আমি আনন্দ পাই। তো আজকে যখন আমি এই যে রেয়াপাড়া এবং বিভিন্ন এলাকা দিয়ে আসছিলাম, দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত হোর্ডিং লাগানো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। আমি নিশ্চিত যারা এই ওয়েলফেয়ার কমিটিকে সহ্য করতে পারেন না
যারা ঘুম থেকে উঠে ওয়েলফেয়ার কমিটিকে গালাগালি করেন, শান্তনু বিশ্বাসকে, বিজিতাশ্ব রাউতকে গালাগালি না করলে যাদের ঘুম হয় না, যাদের হজম হয় না, তারাই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে। যদি প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে, এবং আমি নিশ্চিত যে সমস্ত লোকেরা করেছে তারা দুষ্কৃতী, তারা অর্থের বিনিময়ে এটা করেছে। তদন্ত হলে বেরিয়ে যাবে যে কারা এর সঙ্গে যুক্ত। দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে গড়ে উঠবে এডুকেশন হাব, পরিদর্শনে সভাধিপতি উত্তম বারিক। দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে গড়ে উঠবে এডুকেশন হাব, পরিদর্শনে সভাধিপতি উত্তম বারিক। বেলুর মঠের সহযোগিতায় দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে একটি এডুকেশন হাব করে তোলার লক্ষ্যে এদিন দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের আধিকারিক স্বামী নিত্যবোধানন্দজির সঙ্গে বৈঠক করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। মুখ্যমন্ত্রীর কথা মতো দীঘা উন্নয়ন পর্ষদের অধীন একটি জায়গা চিহ্নিতকরণ করা হচ্ছে, যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদ্যালয় গড়ে উঠবে, যেখানে সাধারণ মধ্যবিত্ত এমনকি দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরাও সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করতে পারবেন। তাই এদিন দীঘা রামকৃষ্ণ মঠ মিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সভাধিপতি উত্তম বারিক। দীঘা সহ মন্দারমণির বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে যে কোনো একটি জায়গাকে চিহ্নিত করে সেই জায়গায় রামকৃষ্ণ মঠ ও মিশনের হাতে তুলে দেওয়া হবে, যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান হাতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনে। জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় একটি জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে, যা খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। রামকৃষ্ণ মিশনে এলেন, মহারাজের সঙ্গে কথা বললেন, বিভিন্ন দাবি দাওয়াগুলো তুললেন। প্রশাসনের তরফ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? বেলুর মঠের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের এই দীঘা কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি এডুকেশন হাব তৈরির জন্য বাংলার মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনকে অনুমোদন দিয়েছিলেন। যে জমিটি তৎকালীন যারা ডেভেলপমেন্ট অথরিটি পরিচালনা করতেন দেখিয়েছিলেন, বা যে জমি তাদের প্রয়োজন ছিল সেই পরিমাণ জমির উপরে মামলা চলছিল, তাই গতিটা থমকে দাঁড়ায়। পরবর্তীকালে এই গতিকে ত্বরান্বিত করার জন্য মিশনের পক্ষ থেকে আমরা আবেদন পাই, তাই আমরা খতিয়ে দেখছি। আগামী দিনে যত দ্রুততার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যকরী করা যায় তার আমরা পর্যবেক্ষণ। দাদা, রাত পরে বলতে গেলে উল্টো সংবাদ এই পর্যন্ত। নমস্কার।